হ্যাপি রিপাবলিক ডে এভরিওয়ান। আপনাদেরকে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। আজকে 26শে জানুয়ারি। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সবার প্রথমে আমার ছোট্ট গার্ডেন থেকে। দেখুন আমার ফুলের বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। পিটুনিয়া ফুল কিন্তু অনেকগুলো ফুটেছে। আর আমার সাদা চন্দ্রমল্লিকা ফুলের গাছে এক একটা ডালায় অনেকগুলো এইভাবে ফুল হয়েছে, ফুলগুলো সব ধেপে ভেঙে পড়েছে। আর আমার গাঁদা গাছেও গাছ থেকে ফুলগুলো বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে ফুলগুলো এই পড়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল থেকেই ব্লগটা আমি শুরু করছি আপনাদেরকে নিয়ে, আপনারা দেখতে থাকুন। আর গোলাপ গাছের যে কুড়িটা পুরো উপরের দিকে উঠে চলে গেছে, এই দেখুন। আমি এখন গোলাপ গাছটা ঘুরিয়ে দিচ্ছি রাস্তার দিকে, যেটা ওই গোলাপ ফুলের কুড়িটা যাতে বাইরের দিকে চলে যায়। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, আর আমার ছেলেকে দেখুন, ও তো ঘুমিয়েছে। আমি উঠে যাওয়ার পরে ও তার হরিণটাকে নিয়ে সাইডে সারা রাত এইভাবেই সাইডে লেপ ঘুরিয়ে ওকেও ঘুম করায়। কি যে পায় হরিণকে ঘুমিয়ে, আমি কোনো বুঝতে পারি না। চলো, কোনো অসুবিধা নেই, যে যার খেলনা নিয়ে ও তার আনন্দে থাকুক। তারপরে দেখুন, আমি সকালবেলায় দুটো, সারা রাত তো জানলা দরজা সব বন্ধ থাকে। সকালবেলা যখন জানলাটা দুটো খুলি, তখন সূর্যের আলো আর হাওয়া বাতাস এভাবে ঢুকলে মনটা একটু শান্তি শীতল মনে হয়ে যায়। আর সকালবেলার কাজ করার আমেজটাও আরও বেশি হয়। আর দেখুন আমাদের এই জানলার দিক দিয়ে, এইটা আমাদের পূর্ব দিক, পুরো হয়ে যে নারকেল গাছের ফাঁক দিয়ে কি সুন্দর সূর্য উঁকি মারছে। সূর্যের কিরণ পুরো আমাদের রুমের ভিতরেই আসে, সূর্যের আলো। এবারে আমি ভালো করে ঘর গুছিয়ে নিচ্ছি, একটা রুম থেকে আমি শুরু করছি। বন্ধুরা, আমি এখন ব্ল্যাঙ্কেট, বালিশ আর সব কিছু গুছিয়ে নিয়ে আরেকটা রুমে রেখে দিয়ে আসবো সাইড করে। তারপর আমি বেডশিটটাকে ঝেড়ে নেব। আর এই বেডশিট কোনো নোংরা হয়নি, এটাকে আমি আর আজকে চেঞ্জ করব না, এরকমই থাকতে দিব। আনমোলও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়ে ও চলে গেছে ব্রাশ করতে। আমি এদিকে কাজটা করে নিচ্ছি। ততক্ষণে ব্রাশ টাশ করে আসুক, তারপর আমি গরম জল বসাবো, ওকে গরম জল দিব। আনমোলের পাপা গেছে অফিসে, আজকে যেহেতু রিপাবলিক ডে মানানো হবে, সেই জন্য চলে গেছে সকাল সকাল অফিসে। তো ওই যে বলছিলাম, মামার বাড়ি থেকে এসে আমি আর কোনো ডাস্টিং আরও করিনি, আজকে করব ডাস্টিং। ঝাড়ু পোছা তো ডেলি লাগাতে হয়, নাহলে প্রচুর প্রবলেম, 1 ইঞ্চি করে ধুলো জমেই যায় অটোমেটিক। তো আমি বেডটাকে ঝেড়ে নিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun. আমার এই রুমের বেডটা পরিষ্কার করার পরে আমি চলে গেছি ছেলের স্টাডি রুমে। ওইখানটায় গিয়েও আমি এবারই পরিষ্কার করে ফেলবো। রাত্রিবেলা তো বইটই যেভাবে পড়ছিল ওইভাবেই রাখা আছে। আর ও যেখানটায় বসে ওইখানটায় পেন্সিল আরও ইরেজ করে ওইখানটায় মানে নোংরা করে রাখে সব, ওইগুলো আমি এখন পরিষ্কার করে দেবো। সে টেবিল বইটই আরও সরিয়ে দিয়ে খাটটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে যেহেতু ছুটি আছে, ও তো বাড়িতেই আছে, তো ও তো বাথরুমের ভিতরে আছে, ও তার সকালবেলা সব কাজ করে তারপরে গিয়ে বাইরে বেরোবে। সেজন্য আমি তার বেডটা ও আসার আগে আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর আজকে স্কুল নেই বলে আমি সকাল 7টা থেকেই আমার মর্নিংয়ের যে কাজগুলো করছি। যেদিন স্কুল থাকে ওকে ছেড়ে দিয়ে এসে আমি 8টা থেকে আমার শুরু হয়, 8টা থেকে আমি শুরু করি। তখন তো এমন হয় আমি ব্রেকফাস্ট যে বানাই, ব্রেকফাস্ট খেতেও আমার সময় হয় না, প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায় আমার এই ঘর পরিষ্কার করতে সব কিছু। তারপর তো পুজো টুজো আছে, পুজো টুজো করে তারপরে গিয়ে ব্রেকফাস্ট করতে আর সময় হয় না। একদিন তো আমার ব্রেকফাস্টই করি না, ডাইরেক্ট দুপুরের লাঞ্চ করে নিই। ওই সময় 11টার সময় যদি ব্রেকফাস্ট করি তো লাঞ্চের সময় তো খিদেই পাবে না, সেই জন্য এক সময় কি হয় আমি আমার ব্রেকফাস্টই করি না।
তো আমার এই রুমটাও পরিষ্কার করার পরে আমি চলে এসেছিলাম আমার ড্রয়িং প্লেসে। সোফাটাকে এখন ঠিক করছি, সোফার কুশন আরও উঠিয়ে, কাপড় আরও উঠিয়ে আমি ভালো মতন করে ঝেড়ে নিচ্ছি। এমনি আমাকে ডেইলি 3-4 বার ধরে সোফাকে ঠিক করতে হয়। এমনি আনমোল ওখানটায় বসে বসে টিভি দেখবে, আর টিভি দেখতে দেখতে চিপস কুরকুরে বা নাস্তা সব কিছু খাবে, অর্ধেক সোফার উপরে ফেলবে আর অর্ধেক নিচে ফেলবে। ওকে বারবার বলেছি আমি এরকম নোংরা করবে না, তবুও কোনো কথা শোনে না। এই যে ঝাড়তে কত যে নিচে পড়লো, কত কিছু তার বলার নেই। তো এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে কুশনগুলোকে আমি ভালো মতন রেখে দেব। এটা তো আমি সারাদিনে 3-4 বার আমাকে করতেই হয় এমনিতে। আনমোল কোনো বাড়িতে বদমাশি করলে আমি ওকে আটকাই না, কারণ ও তো ওই স্কুলে চলে যায় বা ওর অন্যান্য সব প্র্যাকটিস থাকে, খেলাধুলো করে, ড্রয়িংয়ে যায়, তো সময় পায় না। যতটুকু সময় পাই তো ও ঘরেই খেলে, সেই জন্য আমি ওকে বকিই না। ও বদমাশি করছে সব কিছু আমি তো গুছিয়ে কমপ্লিট করে দিলাম। তারপর ভাবলাম একটু বসে, আগে ঠান্ডা লাগছে, চা খাই একটু। আনমোলকে দিয়ে দিলাম গরম জল, আমিও গরম জল খেয়ে নিয়েছি। সকালবেলা গরম জল খাওয়া কিন্তু অনেক ভালো। ভোরবেলা গরম জল আরও খেয়ে আমি বসিয়ে দিয়েছিলাম চা। তো চা আর যে বাবা নিয়ে এসেছিলো চালমুড়ি, অল্প একটু নিয়ে নিয়েছি। এখন দুজন মিলে বসে বসে খাচ্ছি, মা ছেলে খাচ্ছি আর কথা বলছি। আমি ওকে বলছি তুমি তো খাচ্ছ কম আর নিচে ফেলছো বেশি। ও বলছে না আমি ফেলছি না। আমরা এই দেখো তোমার প্যান্টের উপরে পড়ছে, নিচে পড়ছে। বলছে ও আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি ওকে বকছিলাম যে কেমন খাচ্ছ, নিচে পড়ে যাচ্ছে। বেশিরভাগ সময়টা আমি আমার ছেলে একসঙ্গেই কাটাই। আমাদের পাপা তো চলে যায় অফিসে, দুজনে মিলে এই দুজনের উপরে ঝগড়া, এই মারপিট। আর কী করবে, একাই তো আছে, আমার সঙ্গেই খেলবে, আমার সঙ্গেই ঝগড়া করবে, আর তো কেউ নেই। তো এবারে দুজনের চাটা খাওয়া হয়ে গেল, আনমোলক পড়তে বসে গেছে, আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। যে ঝাড়ু মারছি, ঝাড়ু মারবো। আর যতই খাটে নিচে ঝাড়ু মারে না কেন, পোছাটা মারতে হবে, কারণ খাটের নিচে অনেক ধুল মিট্টি জমা থাকে। ওইটা যদি পরিষ্কার না করি আমার মনের ভিতরে কেমন একটা শান্তি পাই না আমি। সব ঝাড়ু মেরে আমি কিন্তু ঝাড়ু মারার পরে তারপরে গিয়ে ডাস্টিং করি, কারণ ঝাড়ু মারলে আমাদের রুমের সামনেই ফ্রিজটা আছে, ফ্রিজের উপরে 1 ইঞ্চি ধুল জমে থাকবে। ঝাড়ু মারতে মারতেও অনেক জায়গায় ধুলো জমেই যায় অটোমেটিক। তো ঝাড়ু মারার পরে ডাস্টিংটা করলে ওইটা কি হয়, ভালো মতন পরিষ্কার হয়ে যায় সব কিছু। রুমের ভিতরে ঝাড়ু টাড়ু মেরে নিয়ে দেখুন বন্ধুরা, এবারে আমি চলে এসেছি কিচেনে। কিচেনে যা অবস্থা হয়ে আছে আর বলার নেই। ওই যে নিচে দেখতে পাচ্ছেন ছোট সিলিন্ডারটা, ওইটা আমাদের এমার্জেন্সি সিলিন্ডার, জানেন তো। হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে, আর আমার এক্সট্রা গ্যাস সিলিন্ডারও ভরা ছিল না। তো ওইটা ছিল বলে আমি কয়েকদিন ধরে রান্নাটা করতে পেরেছি, যতদিন না গ্যাসটা এসেছিলো। অনেক ভালো কিন্তু এই ছোট্ট গ্যাস সিলিন্ডারটা, এমার্জেন্সি গ্যাস সিলিন্ডারটা খুব ভালো কাজ করেছে। তো এইদিকে আমি ড্রয়িং প্লেসেও ঝাড়ু টাড়ু মেরে নিয়ে ভালো করে পরিষ্কার করে, ড্রয়িং প্লেস, ডাইনিং প্লেস সব জায়গায় ঝাড়ু ভালো মতন মেরে নিচ্ছি। ঝাড়ু ভালো মতন না মেরে যদি আমি পোছা মেরে দিই তার উপর দিয়ে, তো অর্ধেক ধুলোবালি তো নিচেই পড়ে থাকবে। এই দেখুন আমি এবার ঝাড়ু মারতে মারতে একটা চিপসের প্যাকেট সোফার নিচ থেকে বেরিয়ে আসছে। বলছিলাম না, এখানে সোফার উপরে বসে বসে টিভি দেখতে দেখতে চিপসের প্যাকেট, কুরকুরের প্যাকেট সব খাবে আর নিচে ফেলবে। তো আমার ঝাড়ু মারাও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবারই আমি করে নেব ডাস্টিং। এটা আমার রোজের কাজ, কিন্তু ডাস্টিং ঝাড়ু পোছা আমাকে ডেলি ডেলি করতে হবে। আর এক্সট্রা কাজ যদি আমার কপালে জুটে যায় তাহলে তো আরও বেশি দেরি হয়ে যায়। এক্সট্রা কাজ মানে বাজারে গিয়ে বাজার টাজার করে এনে তারপরে গিয়ে আবার ওইগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে সব রাখা, ওইগুলো থাকলে তো আরও বেশি দেরি হয়ে যেত। তো ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আমার র্যাকে আরও যে শোপিসগুলো আছে সেগুলোকে সরিয়ে ভালো করে 1 ইঞ্চি করে তো ধুল জমে আছে, সব জায়গায় ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
ড্রয়িং প্লেসে আমার পরিষ্কার করার পরে আমি চলে এসেছি কিচেনে তো ডাস্টিং করছি, কিন্তু ডাস্টিং করতে করতে আবার কিচেনে যখন রান্না টান্না হয় তখন তো তেলের একটা বাষ্প আসে না, তখন ওইগুলোতে রাখি আরও লেগে থাকে। তখন ওই কলিং দিয়ে পরিষ্কার করো বা এমনি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করলেও ওইগুলো পরিষ্কার হতেই চায় না। ওকে যদি স্কচ ব্রাইট দিয়ে না ঘষে পরিষ্কার করা হয় তাহলে ওইগুলো পরিষ্কারই হতে চায় না। এই দেখুন বন্ধুরা, আমার আর ফোনের যে ফোনের পিনগুলো থাকে না, ফোনের সিম খোলার জন্য পিনগুলো যে লাগে, সেই দুটো এখানটায় রেখেছি। আর আমি এক দুনিয়া খুঁজতে থাকবো কোথায় রেখেছি, অথচ এখানটায় আছে। এখন করতে করতে দেখতে পেলাম জিনিসটা। তো আমার অল কমপ্লিট হয়ে গেছে ডাস্টিং করা। এবারে ডাস্টিং করার পরে যতগুলো কাঁচের জিনিসগুলো আছে আমি ওইগুলোকে কলিং দিয়ে পরিষ্কার করে নেব। অর্ধেক সময় তো এখানটায় আনমোল এই আয়নার উপরে হাতের ছাপ দিতেই থাকে, আয়নার উপরেই মানে চিহ্ন দিতে থাকে, এটা কেমন হয়েছে, ওইটা কেমন হয়েছে, বলে হ্যাঁ ভালো হয়েছে। সেই জন্য আমাকে ডেলি ওগুলো পরিষ্কার করতে হয়। আর বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তো এমনি নোংরা হয়ে থাকে, ওগুলো তো ডেলি পরিষ্কার করতেই হয়। আর তা না হলেও একটা যে ধুলোর আস্তরণ পড়তে দেখা যায়। তারপর আমি ফ্রিজেও চলে এসেছি, ফ্রিজও পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বলছিলাম, ঘরের সামনে ফ্রিজ থাকার ফলে রুমের সাইড দিয়ে যখন ঝাড়ুটা মারি তখন ফ্রিজের উপরে তো ধুলো পড়বেই। তো ফ্রিজটা করে আমি এখন ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নেব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. It laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. কিচেনের কাঁচের শোপিসকেও আমি ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু এই জায়গাটা আমাদের ছেলের খেলনাগুলো আমি একটু সাজিয়ে রেখেছি। কিন্ডার জয় খাই যতগুলো ততগুলোই খেলনা আছে, আরও তো আছে ভিতরে স্টকে। ওগুলো রাখার জায়গা নেই বলে ওগুলো আমি রেখে দিয়েছি। এইটাকে আমাকে মাজতে হবে, কেন এর উপরে মুছলেও শুকনো কাপড় দিয়ে ওইটা কিছুই হবে না। ওটা আমাকে মেজে শুকনো কাপড় দিয়ে পুছে তারপরে গিয়ে ওই ছোট ছোট খেলনাগুলো এখন রাখবো, কেন কাঁচের উপরে তেল চিটে পড়ে আছে। তোমার কিচেনের সব র্যাক কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমার কিচেনের কি অবস্থা দেখতে পাচ্ছেন। রাত্রিবেলা আজকে ছুটি আছে বলে রাত্রিবেলা থালা বাসন মেজে রেখেছিলাম না, সকালবেলা হয়ে গেছে, সেই জন্য বেশি থালা বাসন সব কিছু। তো ওইগুলো ধুয়ে মেজে রেখে দেবো। আমি থালা বাসন ধুয়ে নেওয়ার পরেই আমি পোছাটা লাগাই, নাহলে যে নিচে জলগুলো পড়ে না ওইগুলো থেকেই কাদা কাদা মতন হয়ে যায়। সব ক্লিয়ার করে কিচেন পরিষ্কার করে তারপরে গিয়ে পোছা লাগালে কি হয়, জিনিসটা পরিষ্কার থাকে। আর খাটের নিচে যেহেতু হাত যায় না বলে আমি এখন পোছা দিয়ে খাটের নিচটা পরিষ্কার করে নেব, যাতে খাটের নিচ পর্যন্ত পুরো কোনায় কোনায় যায় আর ধুলো মাটি যেগুলো থাকে সব পরিষ্কার হয়ে যায়। তো খাটের নিচে মপ দিয়ে পরিষ্কার করে নেব আর বাকি অংশটা আমি হাত দিয়েই পরিষ্কার করব।
দুটো রুম আর কিচেন আমি সবসময় হাত দিয়েই পোছা লাগাই। আর ডাইনিং প্লেসে কিন্তু আমি এই মপ দিয়ে পরিষ্কার করি। কি বলুন তো বন্ধুরা, আমি তো সকাল থেকে রাত পর্যন্ত এত খাটাখাটনি করি, কিন্তু অর্ধেক সময় তো আমি খাই না, রাত্রেবেলা কোনো সময় না খেয়ে ঘুমিয়ে যাই, আবার সকালবেলা তো ব্রেকফাস্ট করি না, ডাইরেক্ট দুপুরবেলা খাই, তবুও শরীর কমার কোনো নামই নেই। আমি তো ভাবি আমি না খেয়ে খেয়ে বরঞ্চ আরও আমার বেশি শরীর ফুলেই যাচ্ছে। লোক বলে কি খাই, শুধু কি খেয়েই যায় সেই জন্য এত মোটা। আমি কি করব বলুন বন্ধুরা? হ্যাঁ, আমি তো ঘরের সব কাজকর্ম করছি এনি টাইম, কত বেলা অবধি, তবুও শরীরের কোনোই ফায়দা হচ্ছে না। কিছু করার নেই, এটা ঠাকুরেরই দেন, আমার হাতেও কিছু নেই। ভাই চলছি আর কি। লোকরা যখন বলে এই শরীর কমা, আমার বান্ধবীরা আছে তো, বলে তুই শরীর কমা, আমাকে বলে আমার কানে বলে দেখ, আমি কিন্তু শরীর কমাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু হচ্ছেই না। আমি না খেয়ে আরও বরঞ্চ চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, তবুও আমার শরীর কমবে না। দিয়ে আমার মা বাবা আরও বলে তোর শরীর এইরকমই, তোর পিসি, তোর কাকু, সবাই শরীর এইরকম, সেই জন্য তোর শরীর কোনো সময় কমবে না, একটা বংশগত থাকে, ওই জন্যই তোমার শরীর এইরকম। আমরা আচ্ছা ঠিক আছে, আর কি করা যাবে। সেজন্য ভাবি যতদিন বেঁচে আছি ততদিন ভালো মন্দ খেয়েই বাঁচবো, ব্যাস আনন্দ করেই বাঁচবো। আমি তো সবাইকে বলি, যে যা বলছে বলবো, আমি তো এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাইরে বের করে দিই, ব্যাস। আমাদের আর্মি ক্যান্টের ভিতরে না বন্ধুরা একটা জিম ছিল, শুধু ওইটা মহিলাদের জন্যই ছিল, লেডিসের। তো ওইখানটায় গেছিলাম 1 মাস যাওয়ার পরে জিমটা যখন স্টার্ট করলাম, তখন 10 দিন আমি বিছানায় ছিলাম, জানেন তো। পা হাত কোমর এমন ব্যথা হতো, ঘরে এসে কাজ করার মতো কোনো ক্ষমতা থাকতো না, ঘরে এসে কোনো কাজে আমি হাতই লাগাতে পারতাম না, এত পরিশ্রম হয়ে যেত, এমন অবস্থা হয়েছিল। আমি বললাম না, আমি ঘরে কাজকর্ম করেই আমার শরীর কমবে, নাহলে নেই, আমি আর জিমে যাবই না। আমার ঘর মোছাও বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে, এবার বেলকনিতে কিন্তু কাপড় দিয়ে পোছা লাগাবো, কাপড় দিয়ে পুছবো। আর দেখুন বন্ধুরা, ঘর যখন পরিষ্কার করে দিই তখন মনটাও কেমন শান্তি লাগে না, সব যখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখি সব কিছু। সকালবেলা আমার এই কাজগুলো করতেই হয়, এই কাজগুলো করতে করতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগে যায়, কম তো হয় না। সব কিছু ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করে এসে পুজোটা ঠাকুরকে ফুল টুল দিয়ে তারপরে গিয়ে যদি খাওয়ার সময় থাকলো তাহলে খেলাম, নাহলে ডাইরেক্ট রান্না করলে একবার ভাত খাবো, লাঞ্চ করে নেব, অনেক বেলাও হয়ে গেছে। আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালবেলা। কারণ আমি লঙ্কার আচারকে, আজকে ভালোই রোদ বেরিয়েছে, তো ভাবলাম এই যে লঙ্কার আচারকে একটু রোদে বসিয়ে দিই। যে আগে আমি ফ্রিজটাকে মাছটা বের করে রেখে দিয়ে যাব, ফ্রিজে মাছটা আছে, তা আমি যতক্ষণ স্নান করে পুজো টুজো করে আসবো ততক্ষণে মাছ থেকে বরফও কেটে যাবে। এই যে মাছ দেখুন, মোরলা মাছ আছে আর পুঁটি মাছ আছে। এত মাছ ভরে নিয়ে এসেছিল সেদিন, বাপরে বাপ 3 ঘন্টা লেগে গেছিলো এই মাছ কুটতে, শুধু ছোট ছোট মাছ না, কুটতে প্রচুর প্রবলেম করে। যখন মাছ কুটছিলাম তখন শাশুড়ির কথা খুব প্রচুর মনে করছিলাম, কেননা আমি তো কোনোদিনও মাছ টাছ কুটি না, আমার শাশুড়ি মা এই মাছটা কুটে দেন, বা ভালোই কুটেন উনি, আমার থেকে তো যথেষ্ট সব কাজেতে একবারে পারদর্শী, যেটাকে বলে। বয়স হয়ে গেছে কিন্তু সব কাজে পারদর্শী।
আমি আমার ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আমার ব্লগ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।